হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে বায়োলজির ক্লাস 12-এর প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন চ্যাপ্টারের পেডিগ্রি অ্যানালাইসিস বা পেডিগ্রি বিশ্লেষণ। বাংলায় চ্যাপ্টারটার নাম হচ্ছে বংশানুসরণ এবং প্রকরণের নীতিসমূহ। পেডিগ্রি কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা বহু স্টুডেন্টের মধ্যে খুব ভয় থাকে। তো আজকে আমরা খুব সামান্য দুখানা স্লাইড দিয়ে বুঝে নেব যে কিভাবে পেডিগ্রি আমরা অ্যানালাইসিস করব। তারপরে এই পেডিগ্রি নিয়ে যত ধরনের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে নিটে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, যাতে আমরা কমপ্লিট একটা ক্লাস, যাতে আমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয় যে পেডিগ্রি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সাথে আমরা বিগত বছরগুলোতে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো সলভ কি করে করতে হয় সেগুলোও দেখব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। পেডিগ্রি বিশ্লেষণ করতে গেলে প্রথমেই তোমাকে এই যে চার্ট, এটা এনসিইআরটি বইতেও তোমরা পেয়ে যাবে, আমি এনসিইআরটি বই থেকেই দিয়েছি। তো এই চার্টটা ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে। এক মেল, এই যে স্কোয়ারটা দেখছো এটা হচ্ছে মেল, রাউন্ড যদি হয় সেটা ফিমেল বা মহিলা, আর যদি এরকম ডায়মন্ড শেপের হয় তার মানে এটা মেল না ফিমেল সেটা বলছে না, জাস্ট বলছে যে এটা চিলড্রেন মানে অফস্প্রিং, বাচ্চা, কিন্তু সেটা ফিমেল না মেল সেটা স্পেসিফাই করছে না। এবার এইগুলো যদি কোনো কালার থাকে, সেটা তোমার কালো কালি দিয়েও কালার হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু প্রিন্ট আসবে, লালই আসবে তার কোনো মানে নেই, কিন্তু কালো দিয়েও যদি ফিল্ড থাকে, এই বক্সগুলো যদি ফিল্ড থাকে তার মানে সেটা অ্যাফেক্টেড, মানে রোগগ্রস্ত, ডিজিজ হয়েছে, সেরকম অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল। সেটা যদি স্কোয়ার হয় তার মানে এটা মেল অ্যাফেক্টেড, রাউন্ড হয় তার মানে ফিমেল অ্যাফেক্টেড, আর এইভাবে ডায়মন্ড শেপটা যদি ফিল করা থাকে তার মানে সেটা হচ্ছে তাদের অফস্প্রিং অ্যাফেক্টেড, সেটা মেল ফিমেল থার্ড জেন্ডার যে কোনো লিঙ্গেরই হতে পারে। এবার এই যে সাইন মাঝখানে, এই দুটোর মাঝখানে যদি এরকম একটা দাগ থাকে তার মানে এরা হচ্ছে ম্যারিড কাপল। ম্যারিড ম্যারিড বলতে বোঝাচ্ছে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, করে তাদের অফস্প্রিং দিচ্ছে, এদের মধ্যে মেটিং হয়েছে। নেক্সট দেখো, এখানে যদি ডাবল লাইন থাকে সেটা হচ্ছে মেটিং বিটুইন রিলেটিভস, তার মানে হচ্ছে তোমার কোনো আত্মীয় স্বজন, ধরো কাজিন, ব্রাদার, সিস্টার, সেই রকম ক্ষেত্রে যদি মেটিং হয় তাহলে এরকম ডাবল লাইন দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। নেক্সট দেখো, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, মানে এদের মধ্যে মেল আর ফিমেলের মধ্যে মেটিং হয়েছে, মেটিং হয়ে দুটো অফস্প্রিং দিয়েছে, একটা মেল আর একটা ফিমেল। ওকে, এইটা হচ্ছে সেই চার্টটাকে, সেই জিনিসটাকে বুঝিয়েছে। তারপরে দেখো এখানে একটা ইন্ডিভিজুয়াল মেল আর ইন্ডিভিজুয়াল ফিমেল, তারা দুজনেই আনএফেক্টেড, তাদের কোনো রোগ নেই, তারা এমন একটা মেল চাইল্ডকে জন্ম দিয়েছে যার মধ্যে রোগ আছে, অর্থাৎ আনএফেক্টেড প্যারেন্ট আর একটা অ্যাফেক্টেড সান। এখানে দেখো এই সাইনটা ডায়মন্ড শেপের সাইন, মানে কি যে তোমার সেক্সটা বলা নেই, মেল না ফিমেল না কি সেটা বলা নেই। আর মাঝখানে যদি নাম্বার দেওয়া থাকে তার মানে হচ্ছে এত নাম্বারের, মানে সেক্স আনস্পেসিফাইড বাট 5 আনএফেক্টেড আনস্পেসিফাইড সেক্সের অফস্প্রিং দিয়েছে। বোঝা গেছে? তো এইখান থেকে প্রত্যেকটাই তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড, গোটা পেডিগ্রি কিন্তু এটার উপর দাঁড়িয়ে আছে। এই স্লাইডটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো পেডিগ্রি অ্যানালাইসিস কিন্তু তোমাকে দুটো জিনিস থাকে, দুটো মোড থাকে, একটা হচ্ছে অটোজোমাল আর একটা হচ্ছে সেক্স লিঙ্কড। অটোজোমাল মানে দেহের যে কোনো সেল হতে পারে, এক্স লিঙ্কড মানে এখানে কিন্তু সেক্স লিঙ্কড বোঝাচ্ছে, ঠিক আছে? সেক্স লিঙ্কড মানে এক্স ওয়াই, এই এক্স ওয়াই এই গ্যামেটগুলো হচ্ছে অ্যালোজোম, তার মানে একটা অটোজোমের আর একটা অ্যালোজোমের। অ্যালোজোমেরটাকে বলছে হচ্ছে এক্স লিঙ্কড। ওকে, এবারে দেখো এটার মধ্যে অটোজোমালের মধ্যেও দুটো ভাগ থাকে, একটা হচ্ছে ডমিনেন্ট আর একটা রিসেসিভ, প্রকট এবং প্রচ্ছন্ন। এক্স লিঙ্কডের মধ্যেও দুটো ভাগ থাকে, প্রকট এবং প্রচ্ছন্ন। অল টুগেদার এটা চারটে ভাগে ভাগ করেছে। তো একটা রোগ, ঠিক আছে, একটা জেনারেশনে আইদার সেটা অটোজোমাল ডমিনেন্ট হতে পারে, অটোজোমাল রিসেসিভ হতে পারে,
বা এক্স লিঙ্ক ডমিনেন্ট হতে পারে বা এক্স লিঙ্ক রিসেসিভ হতে পারে। তোমাকে পেডিগ্রি চার্টটা দেখে বুঝতে হবে যে এটা কি বলছে তোমাকে। এবারে দেখো যে তুমি বুঝবে কি করে, একটা চার্ট দিচ্ছে তোমার, চৌকো গোল সব, তার মধ্যে কিছু কালার ফিল করা আছে, কিছু একদম ব্ল্যাঙ্ক আছে, এবার তুমি বুঝবে কি করে এগুলো কি ডিজিজ। এটার জন্য আমি আছি, তোমাদের একদম কোনো ডাউট নেই যে এগুলো নিয়ে কনফিউশনের আর কোনো জায়গা থাকবে না। দেখো খুব মন দিয়ে শুনবে, অটোজোমাল যদি ডমিনেন্ট হয়, ডমিনেন্ট মানে কি, যখন ডমিনেন্ট জিনে থাকছে, ধরো অটোজোমাল বলছে এটা এ এ হতে পারে অথবা এ এ হতে পারে অথবা এ এ হতে পারে, তাই তো। অটোজোমাল ডমিনেন্ট মানে যখনই তোমার এই বড় হাতের এটা থাকবে তখনই রোগ প্রকাশ পাবে, এ রোগ প্রকাশিত হবে, এর রোগ প্রকাশিত হবে, কিন্তু এর কোনো রোগ প্রকাশিত হবে না, ঠিক আছে, এর কোনো ডিজিজ হবে না। এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। এটা চট করে দেখে বুঝবে কি করে যে একটা চার্ট পেডিগ্রি অটোজোমাল ডমিনেন্ট না অন্য কিছু, যখন দেখবে এই যে অ্যাফেক্টেড পেরেন্ট অ্যাফেক্টেড হয়ে বসে আছে, তাদের মধ্যে কেউ অ্যাফেক্টেড কিন্তু তাদের বাচ্চা কাচ্চারা কেউ অ্যাফেক্টেড নয়, তার মানে বুঝতে হবে যে কোথাও, তারপরে বাকি আরো ক্যারেক্টার্স মেলাতে হবে, কিন্তু এটা থাকা মানেই তোমার মাথায় চট করে ট্রিগার হবে যে এটা একটা অটোজোমাল ডমিনেন্ট। এটা কিন্তু একটা ট্রিক, এটা মাথায় রাখলে তোমার কিন্তু নিটের এই পেডিগ্রি অ্যানালাইসিস গুলো করতে ভীষণ সুবিধা হবে। তার মানে অ্যাফেক্টেড প্যারেন্ট, উপরে দেখছো বাবা বা মায়ের মধ্যে কারোর ব্ল্যাক কালারের ফিল করা আছে কিন্তু তার বাচ্চা কাচ্চাগুলো কেউ অ্যাফেক্টেড নয়, তার মানে বুঝতে হবে যে এটা অটোজোমাল ডমিনেন্ট হতে পারে। এর এক্সাম্পলগুলো কি কি, হান্টিংটন ডিজিজ, মায়োটনিক ডিস্ট্রফি। এইটা দেখো, এটা তোমাদের এনসিইআরটি বইতে নেই, কিন্তু মাঝে মাঝে না তোমাদের নিটের প্রশ্নতে কিছু এক্সাম্পল দেয়, যেরকম নিটের 2024-এর প্রশ্নতেই তোমরা দেখেছো এক্সাম্পল দিচ্ছে, হয়তো ওই এক্সাম্পলটা তোমার লাগছে না কিন্তু এক্সাম্পল দিয়ে দিচ্ছে, তাই আমি একটা এক্সট্রা এক্সাম্পল লিখে রেখেছি, অ্যাকন্ড্রোপ্লাসিয়া। তো এটাও হয়, তো নাম জাস্ট একবার যদি শুনে রাখো, অসুবিধা তো নেই, মনে রাখতে হবে না। যদি কখনো তোমার নিটের প্রশ্নে এরকম একটা নাম দিয়ে দিল তো অ্যাটলিস্ট বুঝতে পারবে। তো এই দুটো তোমাকে মনে রাখতে হবে, হান্টিংটনস ডিজিজ আর মায়োটনিক ডিস্ট্রফি, এগুলো বইতে আছে। অটোজোমাল রিসেসিভ, এবার আসছে অটোজোমাল রিসেসিভে, ডমিনেন্ট কিন্তু হয়ে গেল। অটোজোমাল রিসেসিভ ডিজিজ কখন হবে, দেখো রিসেসিভ জিন মানে এ, এ যখন প্রকাশ পাবে তখনই কিন্তু তার রিসেসিভ ট্রেট প্রকাশ পাবে, মানে এ এ যদি থাকে তবেই সে কিন্তু ডিজিজ প্রকাশ পাবে, বাকি ক্ষেত্রে কিন্তু পাবে না, তাই তো। কারণ এ এ যদি এরকম ভাবে থাকে তাহলে তো ডমিনেন্টটাই প্রকাশ পাবে, এটা তো প্রকাশই পাবে না, তাই রিসেসিভের ক্ষেত্রে রোগটা প্রকাশিত হয় না, একমাত্র হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে প্রকাশিত হয়। ওকে, এগুলো দেখো স্কিপ জেনারেশন করতে পারে, এই ক্ষেত্রে যদি দেখো যে একটা জেনারেশন অ্যাফেক্টেড, মাঝখানে একটা গোটা জেনারেশনে কারোর ডিজিজ হয়নি, আবার পরে একটা জেনারেশনে ডিজিজ হয়েছে, স্কিপ করতে পারে, ঠিক আছে, জেনারেশন, এটা একটা মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তারপরে এটা দেখবে আনএফেক্টেড প্যারেন্ট, মা বাবার কেউ অ্যাফেক্টেড হয়নি কিন্তু বাচ্চা অ্যাফেক্টেড হয়ে গেছে, কেন বলো তো, ধরো মাও এরকম আর বাবাও এরকম আর তাদের বাচ্চা হয়েছে এ এ, তাহলে তো এ অ্যাফেক্টেড হবেই, আর এরা দুজন তো কেউ অ্যাফেক্টেড নয়, সেই জন্য এটার কিন্তু উল্টোটা দেখো, অ্যাফেক্টেড প্যারেন্ট থাকছে কিন্তু তার বাচ্চা আনএফেক্টেড হতে পারে, আর এই ক্ষেত্রে দেখো আনএফেক্টেড প্যারেন্ট থাকছে কিন্তু তার বাচ্চা এফেক্টেড হতে পারে, তো জিনিসটা পুরো উল্টো। তো এই জিনিসটা মাথায় যদি একবার গেঁথে যায়, এই জিনিসটা, এই জিনোটাইপটা, তাহলে আর কখনো ভুলবে না। এবার দেখো এটার এক্সাম্পল কি, সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ফিনাইল কিটোনিউরিয়া, এই সবকটাই এনসিইআরটিতে আছে এবং সবকটাই মনে রাখতে হবে, যে কোনো একটা ডিজিজ দিয়ে তোমাকে একটা ক্রস দিয়ে দিতে পারে, তো ডিজিজ দিলে ঘাবড়ে গেলে কোনটা এটা এইরকম যেন না হয়। নেক্সট হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিজিজ। ডমিনেন্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্স লিঙ্ক ডমিনেন্ট হলে
ডিজিজটা কখনোই ফাদার থেকে সানে যায় না। কেন যায় না জানো তো? দেখো, বাবার এক্স আর ওয়াই, মায়ের এক্স আর এক্স, বাবার থেকে তো সবসময় ছেলে হলে ওয়াই পাবে, তাহলে এক্স আর ওয়াই। এবার এক্সটা ধরো অ্যাফেক্টেড, এটা ধরো ডিজিজড, তাহলে এখানে তো ক্লিয়ার ভালো এক্সটা এসছে, তাহলে তো সান কখনোই অ্যাফেক্টেড হচ্ছে না। যদি না মায়েরও কোনো একটা, এটা যদি অ্যাফেক্টেড না হয়, ধরো এটা অ্যাফেক্টেড, এ ছেলের এসছে, তখন একমাত্র তখন এ অ্যাফেক্টেড হবে, কিন্তু সেটা বাবার জন্য নয়। তার মানে তো সেই রকম জটিল জিনিস তোমাকে পরীক্ষাতে দেবে না। তাহলে এখানে ক্লিয়ার যে যদি বাবা অ্যাফেক্টেড হয় কোনোভাবেই, কোনো ছেলে কিন্তু তার থেকে অ্যাফেক্টেড হয় না। কিন্তু যদি বাবা অ্যাফেক্টেড হয়, তার প্রত্যেকটা মেয়ে সন্তান অ্যাফেক্টেড হবে, কারণ বাবার থেকে একটা এক্স প্রত্যেকটা মেয়েই পাবে, তাই তো? তাহলে মেয়েরা কিন্তু প্রত্যেকে অ্যাফেক্টেড হবে। এটা চিহ্নিত করার একদম সোজা উপায় হচ্ছে, যখনই দেখবে বাবা বা মায়ের মধ্যে বাবা অ্যাফেক্টেড আর নেক্সট জেনারেশনে প্রত্যেকটা মেয়ে অ্যাফেক্টেড, মেয়েরা অ্যাফেক্ট করছে, তখনই বুঝতে হবে যে এটা একটা এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিজিজ। বোঝা গেছে? তো এইখানে দেখো, এটাতে তোমাদের বইতে কোনো এক্সাম্পল নেই, এটার একটা এক্সাম্পল হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, কিন্তু এটা থেকে একবার প্রশ্ন এসেছিল, তাই জন্যই আমি লিখেছি। এটা নিয়ে বইতে, তোমাদের এনসিইআরটি বইতে খুব একটা যে বলা আছে কোনো ডিজিজের নাম দেওয়া আছে তা কিন্তু নয়, কিন্তু এটা জাস্ট এইটুকু জেনে রাখলেই কিন্তু যদি কোনো বাই চান্স প্রশ্ন আসে তোমরা পারবে, তাই জন্যই বলছি। ওকে, এবারে দেখো, ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু এটা পড়ায় না, কিন্তু এটা থেকে প্রশ্ন এসেছিল একবার দুবার, তাই জন্যই বলছি আমি। এবার আমি নেক্সটটাতে চলে যাই। নেক্সটটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। রিসেসিভ কখন হবে? যখন দেখবে কোনো একটা জেনারেশনে মেলরা বেশি অ্যাফেক্টেড, মেল মানে পুরুষরা বেশি অ্যাফেক্টেড মেয়েদের থেকে। আর কি? ডিজিজ টেন্ডস টু ট্রান্সফার ফ্রম মাদার টু সান অ্যান্ড ফাদার টু ডটার। সব সময় মায়ের থেকে ছেলে পাবে আর বাবার থেকে মেয়ে পাবে। আর নেক্সটটা বলছি, দেখো 3 নাম্বার, ডিজিজ নেভার ট্রান্সফার ফ্রম ফাদার টু সান। ফাদার থেকে সানে কখনোই যায় না, তার কারণও বলে দিচ্ছি। আচ্ছা, এরকম যদি হয়, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এটার ক্ষেত্রে দেখো, যেহেতু এক্স লিঙ্কড রিসেসিভ, রিসেসিভ মানে কি বলতো, এটা দুটোই যদি ডট না থাকে, এখানেও যদি আর একটা ডট না থাকে, এখানে রোগটা প্রকাশ পাবে না। যদি দুটোই ডিজিজড হয় তবেই রোগটা প্রকাশ পাবে, বাট এখানে তো একটা আছে, তার মানে এ যে রোগগ্রস্ত সেটা এ বুঝতে পারছে না। ঠিক আছে, এবার এদের মধ্যে বিয়ে হলো, বিয়ে হয়ে এবার বাচ্চা কাচ্চা হলো। বাচ্চা কাচ্চা হলে কি কি হতে পারে? এখান থেকে একটা মেয়ে হতে পারে, তাই তো, সুস্থ, সম্পূর্ণ সুস্থ। এখান থেকে একটা মেয়ে হতে পারে, আবার এখান থেকে একটা ছেলে হওয়ার চান্স, ছেলে হলো, এক্স ওয়াই সুস্থ। আবার এখান থেকে একটা ছেলে হলো, এখানে, এই হচ্ছে ক্রস। এখানে দেখো, একটা মেয়ে সুস্থ, একটা ছেলে সুস্থ, একটা মেয়ে ক্যারিয়ার, ও কিন্তু রোগ হয়নি, যেহেতু এটা রিসেসিভ, ওর কিন্তু রোগ হলো না, ও ক্যারি করছে, ক্যারিয়ার। কিন্তু যে ছেলেটা হলো, সেই ছেলেটার কিন্তু সম্পূর্ণরূপে ডিজিজড হলো, মানে রোগ প্রকাশ পেল। কেন? কারণ এটা তো রিসেসিভ হলো, এখানে তো আর এক্স নেই, এটা তো ওয়াই হয়ে গেছে, তাহলে এর সবসময় ডিজিজড হবে, এটা ডিজিজড। তার মানে গোটা চার্টটা থেকে তুমি কি বুঝলে? মেল সব সময় বেশি। দেখো, এখানে দুটো ছেলে দুটো মেয়ে হয়েছে, কিন্তু প্রত্যেকের মধ্যে 4টে বাচ্চা কাচ্চার মধ্যে একমাত্র একটা মেলই রোগগ্রস্ত হলো, বাকিরা কিন্তু হলো না। আবার একটা ফিমেল ক্যারিয়ার হলো, ও ক্যারি করছে, আবার এর সাথে যখন একটা সুস্থ লোকের বিয়ে হবে, লোকটা তো জানছে না যে ক্যারি করছে, তো সুস্থ লোকের যদি বিয়ে হয় তাহলে কি হবে? আবার এই ডিজিজটা কিন্তু এরকমভাবে একটা ছেলের ক্ষেত্রে প্রকাশ পেতে পারে, মেয়ে হলে সে ক্যারি করতে পারে, তাই তো? সেম জিনিস। এবার দেখো, এই ক্ষেত্রে এই ডিজিজগুলো, এখানে দেখো হিমোফিলিয়া,
কালার ব্লাইন্ডনেস, মাস্কিউলার ডিস্ট্রফি, এই যে ডিজিজগুলো এগুলো সব এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। আরেকটা কথা কি বলেছি, ডিজিজ নেভার ট্রান্সফার ফ্রম ফাদার টু সান, কারণ বাবার থেকে, এই বাবা যে এখানে অ্যাফেক্টেড হলো, এ তো ছেলেকে কখনোই এক্স দেবে না, এ তো ছেলেকে সবসময় ওয়াই দেবে। তার মানে বাবার থেকে কখনোই এই যে লোকটা, এই লোকটার যদি কারোর সাথে বিয়েও হয়, ধরো এর কালার ব্লাইন্ডনেস আছে, এর কারোর সাথে একজন সুস্থ মহিলার সাথে বিয়ে হলো, তাহলে এ কিন্তু এদের যা ছেলে হবে তাদের কিন্তু কেউ কালার ব্লাইন্ড হবে না, কিন্তু যত মেয়ে হবে তারা কিন্তু প্রত্যেকে ক্যারিয়ার হবে। ক্যারিয়ার কেন হবে? দেখো, এই এক্সটা তো রিসেসিভ, মায়ের থেকে সুস্থ এলো, তার মানে ক্যারি করছে, রোগ প্রকাশ কিন্তু পাবে না, সবাই ক্যারি করবে, প্রত্যেকটা মেয়ে, কিন্তু কোনো ছেলে অ্যাফেক্টেড হচ্ছে না। এই হচ্ছে এটার গল্প। এই যে চার্ট, এই জিনিসটা যদি একবার তোমার মাথাতে ঢুকে যায়, গেঁথে যায় ভালো করে, এক্স লিঙ্ক রিসেসিভের কোনো পেডিগ্রি তোমরা মিস করবে না, পারবে না এমন হবে না। ঠিক আছে, তো এটা খুব সোজা। এবারে চলো আমরা প্রবলেম সলভ করি। প্রত্যেকটা প্রশ্নে কোনো না কোনো বারে কিন্তু নিটে এসেছে, আমি PYQ-গুলো সব সিলেক্ট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিরকম ধরনের প্রশ্ন আসছে। দেখো এখানে বলেছে কোন সিম্বলটা কারেক্ট, এটা একটা ফিমেলের কিন্তু লিখেছে মেল, তো এটা হবে না। এটা একটা মেলের কিন্তু লিখেছে ফিমেল, তো এটাও হবে না। এটা তো সেক্স বোঝা যাচ্ছে না, বলছে না, ডায়মন্ড শেপ যেহেতু, তো এটাকে মেল লিখেছে, তো এটাও হবে না। আর এটা মেটিং বিটুইন রিলেটিভ, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট। এই ধরনের প্রশ্নের জন্যই তোমাকে আমি প্রথম চার্টটা দেখিয়েছিলাম, যে ওই চার্টটা সবসময় মনে রাখবে, খুব সোজা, কিন্তু সেখান থেকে সোজা একটা প্রশ্ন যদি দিয়ে দেয় যাতে তুমি মিস না করো, সেই জন্য সেই সোজা জিনিসটাকে পড়ে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে এবার পেডিগ্রি চার্ট দিয়েছে। খুব কনফিউজ, দেখে ভাবছো এগুলো কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না, কিন্তু দেখো আমি যে চার্টটা তোমাকে বলেছি, যে চার্ট লেখা মানে এই স্লাইডটা যে তোমাকে বোঝালাম, এই স্লাইডটা যদি তুমি একবার বুঝে যাও এইগুলো আর অসুবিধা হবে না। দেখো কিভাবে, এখানে বলেছে চার্টটা দিয়েছে, এটা কি, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, অটোজোমাল ডমিনেন্ট, না এক্স লিঙ্ক রিসেসিভ, সেটা বার করতে দিয়েছে। আমি চট করে দেখতে পাচ্ছি এখানে দেখো একটা জেনারেশন আছে যার বাবা মা কেউ অ্যাফেক্টেড নয়, কিন্তু ছেলেটা অ্যাফেক্টেড, তাই তো? তো আমরা এখানে কি বলেছি, যেখানে পেরেন্টরা আনএফেক্টেড থাকবে, কিন্তু যদি আনএফেক্টেড পেরেন্ট ক্যান হ্যাভ অ্যাফেক্টেড চিলড্রেন, তখন কি হবে? তখন এটা হয়ে যায় একদম চোখ বন্ধ করে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে কারেক্ট। দেখ আমি জাস্ট একটা দেখলাম, দেখেই কিন্তু পেরে গেলাম, বাকিগুলো যদি তুই এবারে জিনোটাইপ করে করে দেখিস, এরকম এটার ক্ষেত্রে ধর, এটার ক্ষেত্রে ধর, সবকটা জিনোটাইপ করে করে দেখিস, তাহলেও কিন্তু তোর একই উত্তর আসবে। কিন্তু পরীক্ষার সময় কি তোকে তাড়াতাড়ি করে করতে হবে, নিট পরীক্ষার এটাই চ্যালেঞ্জ, যে যত যেরকমই প্রশ্ন আসুক আমাকে একটু ফাস্ট করতে হবে। তো দেখ একটা ট্রিক তোকে বললাম, তুই ট্রিকটা দেখলি আর কোয়েশ্চেনটা সলভ করলি, বোঝা গেছে কতখানি এফেক্টিভ ওই চার্টটা। নেক্সট দেখ, এখানে দেখ সুন্দর একটা চার্ট দিয়েছে, তোকে বলতে হবে যে এটা কি চার্ট, মানে এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে, কি কি অপশন দিয়েছে দেখি। ফিমেল প্যারেন্ট ইজ হেটেরোজাইগাস, দ্য প্যারেন্ট কুড নট হ্যাভ হ্যাড আ নর্মাল ডটার ফর দিস ক্যারেক্টার। ওকে, এখানের ক্ষেত্রে দেখ, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখ আমি যদি করে দেখাই তাহলে বুঝতে পারবি, এক্স ওয়াই মেলটা, এটার সাথে এক্স এক্স মহিলা, এদের বিয়ে হলো, বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হলো, যতগুলো দেখ মেয়ে জন্মাচ্ছে তারা তো প্রত্যেকেই বাবার এক্সটা পাচ্ছে, এটা সুস্থ, এটা ডিজিজড। এখানে দেখাচ্ছে, দেখ এগুলো তো প্রবাবিলিটি, এই ক্ষেত্রে দুটো মেয়ের ক্ষেত্রেই দুটো মেয়ে এই অ্যাফেক্টেড হয়ে গেছে, এই মেয়ে এই জিনিসটা ক্যারিয়ারটা আসেইনি এখানে,
তো দুটো মেয়েই অ্যাফেক্টেড হয়ে গেছে। এবার দেখ, এবার অপশানগুলো আমি দেখি। ফিমেল প্যারেন্ট ইজ হেটেরোজাইগাস, এটা হচ্ছে ফিমেল প্যারেন্ট, অবশ্যই হেটেরোজাইগাস। একটাতে এটা যেহেতু হেটেরোজাইগাস তাই জন্যই এটা কি ট্রেট, এটা এক্স লিঙ্কড রিসেসিভ ট্রেট। রিসেসিভ ট্রেট কখন প্রকাশ পায়? যখন হেটেরোজাইগাস কন্ডিশন থাকে। তো হেটেরোজাইগাস, এক্স লিঙ্কড, রিসেসিভ, এটা হচ্ছে পুরো ব্যাপারটা। এবার দেখি প্যারেন্ট কুড নট হ্যাভ হ্যাড আ নর্মাল ডটার ফর দিস ক্যারেক্টার, সেটা তো হচ্ছে না। এই যে এটাই তো নর্মাল ডটার, নর্মাল ডটার, কারণ এ ক্যারিয়ার, নর্মাল ক্যারিয়াররা নর্মাল হয়, ডিজিজ তো হচ্ছে না। দ্য ট্রেট আন্ডার স্টাডি কুড নট বি কালার ব্লাইন্ডনেস, এটা তো কালার ব্লাইন্ডনেস হতেই পারে, এটা তো এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, তাই কালার ব্লাইন্ডনেস হতেই পারে। দ্য মেল প্যারেন্ট ইজ হোমোজাইগাস ডমিনেন্ট, এটা হোমোজাইগাস ডমিনেন্ট নয়, তার কারণ হচ্ছে এটা তো এক্স লিঙ্কড রিসেসিভ, এটা রিসেসিভ ট্রেট বলেই তো এর মধ্যে, এই মেয়েটার মধ্যে নাও আসতে পারে, ক্যারিয়ার হতে পারে। তো এই জন্য ফার্স্ট এডটা হচ্ছে রাইট অপশন। ছোট্ট জিনিস, কিন্তু জাস্ট একটা তোর বেসিক কনসেপ্ট, যদি এক্স লিঙ্কড রিসেসিভ কি জিনিস এটা যদি তোর জানা থাকে, একবার যদি মাথায় ঢুকে থাকে ভালো করে, তাহলে তুই এই পেডিগ্রিটা অনায়াসে সলভ করতে পারবি কোনো অসুবিধা ছাড়াই। বুঝতে পেরেছিস? এবার আমরা নেক্সটটাতে যাই। এখানে আবার একটা পেডিগ্রি দিয়েছে, দাঁড়া নিচে কেটে গেছে, দেখতে পাচ্ছিস? ওকে, কি বলছে? এটা ট্রেডটা দেখি, তাই তো? আচ্ছা, এখানে দেখ প্রথমেই আনঅ্যাফেক্টেড, মানে একদম চোখ ভালো করে দেখ, আনএফেক্টেড পেরেন্ট, তার মধ্যে এফেক্ট করেছে, মেয়েকেও করেছে ছেলেকেও করেছে, কিন্তু আনএফেক্টেড পেরেন্ট, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই অটোজোমাল রিসেসিভ, তাই তো? এবার অটোজোমাল রিসেসিভ হলো, তারপরে এটা কি? অটোজোমাল রিসেসিভ condition is phenylketonuria as an autosomal recessive trait। হ্যাঁ, phenylketonuria আমরা এখানে কি পড়েছিলাম? আমরা দেখ এখানে চার্টে পড়েছিলাম তো, অটোজোমাল রিসেসিভের মধ্যে এক্সাম্পল পিকেইউ পড়েছি এইটা, তার মানে এই ফার্স্টের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান, আর কিচ্ছু দেখার দরকার নেই। এই যে ফার্স্টের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান, কারণ ফিনাইলকিটোনিউরিয়া অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা তো দেখে বোঝাই যাচ্ছে অটোজোমাল রিসেসিভ। নেক্সট অপশানগুলো তাও দেখবো কি? পেডিগ্রি চার্ট ইজ রং অ্যাজ ইট ইজ, এটা তো নয়। ইনহেরিটেন্স অফ রিসেসিভ সেক্স লিঙ্কড ডিজিজ লাইক হিমোফিলিয়া, না এটা সেক্স লিঙ্কড ডিজিজ নয়। ইনহেরিটেন্স অফ সেক্স লিঙ্কড ইনবর্ন, না এটা সেক্স লিঙ্কড ডিজিজ নয়। আর সেক্স লিঙ্কড আবার ফিনাইলকিটোনিউরিয়া বলছে, তো এটা তো একেবারেই নয়। নেক্সট চলে যাই। আচ্ছা, এখানে একটা চার্ট দিয়েছে, চার্টে দেখ, বাহ, এই দেখ এইখানে বাবার কিন্তু হয়েছে, ঠিক আছে, বাবা কিন্তু রোগগ্রস্ত, আর নেক্সট জেনারেশনে দেখ কোনো ছেলের কিন্তু রোগ হয়নি, কিন্তু প্রত্যেকটা মেয়ের রোগ হয়েছে। বুঝতে পেরেছিস কি পড়িয়েছি? দেখ এই ক্ষেত্রে আবার যদি আমি এটা দেখি যে এক্স লিঙ্কড ডমিনেন্ট যদি হয়, এর একটা আনঅ্যাফেক্টেড মহিলার সাথে বিয়ে হলো, তো এর যখনই কোনো মেয়ে হবে তাহলে অবশ্যই সেটা এরকম হলেও, এটা যেহেতু ডমিনেন্ট ক্যারেক্টার, এটা যদি রিসেসিভ ক্যারেক্টার হতো তাহলে ক্যারিয়ার হতো, রোগ প্রকাশ হতো না, কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার বলেই এখানে মেয়েরা কিন্তু রোগগ্রস্ত হচ্ছে, তাহলে এটা একেবারে এক ডমিনেন্ট এক্স লিঙ্কড ক্যারেক্টার। ঠিক আছে, তো এখানে আমি যেটা পড়িয়েছি সেটাও আরেকবার দেখে নিই। দেখ, ডিজিজ নেভার ট্রান্সফার ফ্রম ফাদার টু সান, বাবার থেকে ছেলের মধ্যে কিছুতেই যাবে না, কারণ বাবার থেকে এক্স যায় না, ওয়াই যায়। আর অল ডটার্স অফ দ্য অ্যাফেক্টেড ফাদার উইল বি অ্যাফেক্টেড, তো এখানেও তাই হয়েছে। তো এটা হচ্ছে এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিসঅর্ডার, এটা একবার, এটাও কিন্তু পিওয়াইকিউ নিটেই প্রশ্ন এসেছে। নেক্সট এখানে দেখ, ওকে, এখানে একটা দিয়েছে, আবার দেখতে পাচ্ছিস আনএফেক্টেড পেরেন্ট তার এফেক্টেড চিলড্রেন, আনএফেক্টেড পেরেন্ট এফেক্টেড চিলড্রেন হলে কি হয়? অটোজোমাল রিসেসিভ, তাই তো?
এবার অটোজোমাল রিসেসিভ তো হলো, এখানে বলছে এখানে একটা ক্যারেক্টার দিয়েছে, ডিজিজ নয়, অ্যাটাচড ইয়ার লোব আর ফ্রি ইয়ার লোব, এই কানের যে এই যে এটা ইয়ার লোব, এইটা যদি এরকম অনেকের জয়েন করা থাকে, এটা কিন্তু একটা অটোজোমাল রিসেসিভ ট্রেট। তো এটা ছাড়া এটা জোড়া, এটা হচ্ছে জোড়া হচ্ছে এই একটা ছেলে একটা মেয়ের ক্ষেত্রে, আর ছাড়া হচ্ছে বাকিদের ক্ষেত্রে। এখানে অপশানগুলো দিয়েছে প্যারেন্টাল হোমোজাইগাস রিসেসিভ, হোমোজাইগাস রিসেসিভ হলে তো প্যারেন্টের মধ্যে ডিজিজটা দেখা দিত, তাই তো? যদি এ থাকতো, তো যেহেতু এটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যদি হোমোজাইগাস রিসেসিভ হতো তাহলে তো এর মধ্যে ডিজিজটা থাকতো, নেই যখন, তো এই অপশানটা কেটে দাও। এটা তো এক্স লিঙ্কড, ওয়াই লিঙ্ক ডিজিজ নয়। দ্য ওয়াই লিঙ্ক ডিজিজ হলে তো ফার্স্ট অফ অল মেয়ের ক্ষেত্রে হতো না, আর বাবাটাও এফেক্টেড থাকতো। দ্য পেরেন্টস আর হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস ডমিনেন্ট যদি এটা হতো তাহলে রিসেসিভ ট্রেটটা তো আসছেই না, তাহলে এটা হবেই না, তো এটাও রুল আউট। আর পেরেন্টস আর হেটেরোজাইগাস, অবভিয়াসলি হেটেরোজাইগাস, দুটো পেরেন্টই হেটেরোজাইগাস, তাই জন্যই এদের ডিজিজ আসছে না, কিন্তু যারাই হোমোজাইগাস হচ্ছে এদের থেকে, তারাই হয়ে যাচ্ছে অ্যাফেক্টেড। তো এটাই হচ্ছে ফান্ডা। তো দেখ, অটোজোমাল রিসেসিভ নিয়েই কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এসেছে। তো আমাদের নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যতটা আমরা দেখলাম সেই অনুযায়ী এইটা আমরা কনক্লুড করতে পারি। তো এই অবধি যে পড়লি, ইজি মনে হচ্ছে? আর কোনো কনফিউশন নেই? আছে কি? নেই তো? এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন আসে, এই চার্ট দিয়ে আসুক, চার্ট ছাড়া আসুক, অনেক সময় ডিরেক্ট কোয়েশ্চেনও আসে, চার্ট দেয় না, তখনও কিন্তু বাচ্চা কাচ্চারা ঘাবড়ে যায়। তো ঘাবড়ানোর কিছু নেই। এই যে তখন তোকে কি করতে হবে, জিনোটাইপগুলো দিয়ে, এই জিনোটাইপ আমি বারবার কম্পিউটারে দেখাই, এই যে জিনোটাইপগুলো অ্যানালাইসিস করে তোকে ভেবে ভেবে তখন করতে হবে। আর পেডিগ্রি যদি থাকে চোখের সামনে দেওয়া, তাহলে তো আরও সোজা, আর কোনো ভুল হবে না। তার মানে একটা সম্পূর্ণ জটিল জিনিস তুই এখন একদম নখদর্পণে। পেডিগ্রি কিন্তু মেডিকেল পড়তে গেলেও লাগে, তুই মেডিকেল ছাড়া তুই যদি কোনো লাইফ সায়েন্সের স্ট্রিমে যাস সেখানেও লাগবে। মানে পেডিগ্রি অ্যানালাইসিস যে শুধু নিটের জন্য পড়েই তুই হয়ে গেল তা নয়, এটা বুঝে থাকলে না তো ফিউচারে প্রচুর কাজে আসবে। তো ভালো করে বুঝে নিবি, আর কোনো প্রশ্ন আটকাবে না, দেখবি। স্পেশালি আমি যে ফার্স্ট দুটো চার্ট দেখালাম, ফার্স্ট যে স্পেশালি চার্টটা যদি তুই ভালো করে বুঝে যাস না একবার, একটা পেডিগ্রির কোয়েশ্চেনও তুই পারবি না এমন হবে না। ঠিক আছে, তাহলে চল এখন রাখছি, দেখা হবে আবার পরে এরকম কোনো একটা ইউজফুল ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকিস।